হ্যালো দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আরএস জিওগ্রাফি ট্যালেন্ট টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে যারা তোমরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছো, তো তাদের জন্য আজকে দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায়ের আজকে যে বিষয়গুলো আলোচনা করব। জলচক্র কাকে বলে, নদী কাকে বলে, নদীর অববাহিকা বলতে কি বোঝো, ধারণ অববাহিকা কি, জল বিভাজিকা বলতে কি বোঝো। যদি অবশ্যই তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটা অন করে নাও, যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে তাদের তোমাদের কোনো সমস্যা না হয়। তো চলো আজকে আমরা জানি জলচক্র। তো জলচক্র বলতে গেলে তার আগে আমরা যদি বলি, একটা কথা মনে পড়ে যায়, ভাগীরথীর উৎস সন্ধানে। এই প্রবন্ধে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু একটা প্রশ্ন করেছিলেন এই প্রবন্ধে, নদী তুমি কোথা হইতে আসিয়াছ। এই নদীর করধ্বনির মধ্যে আচার্য জগদীশচন্দ্র বসু শুনেছিলেন নদীর এই করধ্বনির মাধ্যমে তিনি উত্তর পেয়েছিলেন মহাদেবের জটা হল। তো প্রথমে আমরা যেটা জানি, নদী যখন সৃষ্টি হয় কোন একটা উঁচু অংশ থেকে, তো যেটা আমরা জানি কোনো একটা উঁচু পার্বত্য অঞ্চল হতে পারে, মালভূমি হতে পারে, বা পাহাড় হতে পারে। তো প্রথমে জলচক্র তাহলে কাকে বলবো? তাহলে প্রথমে নদী পর্বত চূড়ার হিমবাহ থেকে সে কি হবে, উৎপত্তি হবে নদীর। তাহলে সেই পর্বত চূড়ার হিমবাহ থেকে কিন্তু নদীটা প্রথমে কি হবে, উৎপত্তি হবে। সেই নদীর তার নিজস্ব গতিপথ অনুসারে, তার নিজস্ব গতিপথ ধরে নদী পৌঁছে যায় সাগরে। নদী পৌঁছে যায় কোথায়? পৌঁছাবে, নদী সাগরে পৌঁছাবে। আর সেই নদী এবং সাগর থেকে, কি বললাম, সেই নদী এবং সাগর থেকে জলটা কি হবে, সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে আকাশে মেঘের সঞ্চার করবে। আকাশে মেঘের সঞ্চার করবে এবং ঘনীভূত মেঘ থেকে তুষারপাত হবে এবং পর্বতের প্রতিবাদ ঢালে ওই মেঘ ধাক্কা খেয়ে কি হবে, বৃষ্টিপাত ঘটাবে। এই তুষার গলা জল, কি বললাম, এই তুষার গলা জল ও বৃষ্টির জলে নদী পুষ্ট হবে। এই বরফ গলা জল বা তুষারের জল এবং বৃষ্টির জলে কি হবে, নদী পুষ্ট হবে।
এইভাবে জলের বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল, আবার বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলে এইভাবে চক্রাকারে আবর্তিত হওয়াকে আমরা কি বলবো? জলচক্র বলবো। কি বলবো আমরা? জলচক্র বলবো। অন্যভাবে বলা যায়, বিভিন্ন সময় ও বিভিন্ন পর্যায়ে এইরূপ জলের যাত্রাই হচ্ছে কিন্তু জলচক্র। তবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে ভূপৃষ্ঠে জলের প্রধান উৎস কিন্তু দুটো, একটা হচ্ছে তুষারপাত আর একটা হচ্ছে কিন্তু বৃষ্টিপাত। তুষারপাত বা বরফ গলা জল, আর একটা হচ্ছে বৃষ্টিপাত। এই দুটো কিন্তু ভূপৃষ্ঠের জলের প্রধান কিন্তু উৎস। বৃষ্টির কিছুটা জল কি করে? ভূগর্ভে প্রবেশ করে, কিছুটা বাষ্পীভূত হয়ে আবার কি করে? সে বাষ্পীভূত হয়। আর বাকি জল প্রবাহের আকারে কিন্তু ভূপৃষ্ঠে প্রবাহিত। তবে আরেকটা বিষয় সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে, কিছুটা বাষ্পীভূত হয়, এবং বাকি জল কি করে? জলপ্রবাহের আকারে এবারে যেটা আমরা আসবো, যে নদী কাকে বলে। আমরা এটা জানি, নদী কোথা থেকে সৃষ্টি হয়? নদী সৃষ্টি হয় কোনো একটা উঁচু স্থান থেকে। সেটা উঁচু পর্বত হতে পারে, উঁচু পার্বত্য অঞ্চল হতে পারে, উচ্চ মালভূমি অঞ্চল হতে পারে, বা উঁচু পাহাড় হতে পারে। এখান থেকে নদীর কিন্তু সৃষ্টি হয়। তো নদী কাকে বলবো? কোনো একটা উঁচু স্থান থেকে, কোনো একটা উঁচু স্থান থেকে, সেটা পার্বত্য অঞ্চল হতে পারে, উচ্চ পার্বত্য অঞ্চল হতে পারে, মালভূমি হতে পারে, বা পাহাড় হতে পারে। সেই উঁচু স্থান থেকে কোনো একটা স্বাভাবিক জলধারা যখন ভূমির ঢাল অনুসারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ওই জলটা যখন স্বাভাবিকভাবে নিচে নেমে আসে, ওই স্বাভাবিক জলধারাকে আমরা কি বলবো? নদী বলবো। ওই স্বাভাবিক জলধারাকে আমরা কি বলবো? নদী বলবো। তো এটা আমরা জানি, তাহলে নদী কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হয়, যেখান থেকে নদীর সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? নদীর উৎস বলি। আর যেখানে গিয়ে নদী কোনো সাগরে মিশবে, হ্রদে মিশবে, সেটাকে তাকে বলা হবে নদীর মোহনা। নদীর মোহনা। তো
তো নদী কাকে বলে বললাম আমি। এবারে দেখো অববাহিকা কাকে বলে, নদীর অববাহিকা কাকে বলে। একটা যখন প্রধান নদী, তার উপনদী কাকে বলে? যখন অন্য কোনো একটা স্থান থেকে নদীর সৃষ্টি হওয়ার পরে যখন প্রধান নদীর সঙ্গে মিলিত হবে তখন সেটাকে আমরা বলবো নদীর উপনদী। তাহলে প্রধান নদী, উপনদী, সেই নদীর শাখা নদী, প্রশাখা নদী, যতদূর পর্যন্ত বিস্তৃত ওই বিস্তৃত অঞ্চলকে আমরা কি বলবো? অববাহিকা বলবো, নদীর অববাহিকা বলবো। তাহলে আশা করছি নদীর অববাহিকা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে একটা জিনিস আমরা আলোচনা করব যে ধারণ অববাহিকা কাকে বলে। ধারণ অববাহিকা কাকে বলে? পর্বতের ওপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই অঞ্চলটি ওই নদীর ধারণ অববাহিকা। এবারে যেটা আসবো লাস্ট তোমাদের যেটা আলোচনা করব যে জলবিভাজিকা। জলবিভাজিকা বলতে কি বোঝো? দুটি নদী অববাহিকা, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী স্থানে যদি কোনো একটা উঁচু স্থান থাকে, সেটা পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, পাহাড় হতে পারে, বা পার্বত্য অঞ্চল হতে পারে, উচ্চ পার্বত্য অঞ্চল হতে পারে, তাহলে যখন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী স্থানে কোনো একটা উঁচু স্থান বা উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চ মালভূমি বা উচ্চ পাহাড় থাকায় যখন ওই দুটি নদী অববাহিকাকে আলাদা করে দেবে তখন সেটাকে আমরা বলবো জলবিভাজিকা। সেটাকে আমরা কি বলবো? জলবিভাজিকা। অর্থাৎ কোনো পাহাড় বা পর্বতের চূড়ার মধ্যে অংশটি বৃষ্টির জলকে কি করে? বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে। বিভাজন করে সে কি করে? বইয়ে দেয়। এই পার্বত্য অঞ্চলের এই অংশটি হচ্ছে কিন্তু জলবিভাজিকা। যেমন মধ্য এশিয়ার পার্বত্য ভূমি হচ্ছে পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা। পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা। কারণ কি? এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী কি হয়েছে? নদী উৎপন্ন হয়ে ভূমি ঢাল অনুসারে কিন্তু বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে জলবিভাজিকা। তাহলে আশা করছি তোমরা ভিডিওটা খুব সুন্দর বুঝতে পেরেছো। আর যারা ভিডিওটা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা লাইক, কমেন্টস আর ভিডিও যদি ভালো লাগে সত্যি তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর যারা একেবারে নতুন ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাও।